হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস। আশা করি তোমরা আমার ভিডিও নিয়মিত দেখছো এবং অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু নতুন শিখছো। তোমাদের সকলের থেকে আমি অনেক অনেক ফিডব্যাক পাচ্ছি। প্রত্যেকেই আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করছে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটি নতুন বিষয়ের ভিডিও। আমার আগের ভিডিওগুলি স্টুডেন্টদের অনেকেরই খুব খুব ভালো লেগেছে এবং তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে আগামী 2024 সালের যে এইচএস এক্সামিনেশন শুরু হচ্ছে, তো যেই সমস্ত স্টুডেন্টরা এবারে এইচএস এক্সামিনেশন দিচ্ছে কমার্স টিমের থেকে, তো তারা আমাকে বহুবার করে রিকোয়েস্ট করছে যে স্যার, আমাদের হাতে আর মাত্র 1.5 মাস মতন সময় আছে। এই সময়ের মধ্যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা কি করে প্রিপেয়ার্ড হব কমার্সের সাবজেক্টগুলোতে, যাতে আমরা ভালো স্কোর করতে পারি। তো তাদের অনুরোধেই আজকে আমি আমার এই ভিডিওটি বানাতে চলেছি, যেখানে আমি তোমাদের খুব ডিটেলসে বলবো যে কিভাবে তোমরা এই আগামী 1.5 মাস সময় কাজে লাগাবে, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, কিভাবে তোমরা পড়াটা চালিয়ে যাবে, যাতে তোমরা খুব ভালো মার্কস পেতে পারো। অ্যাবাভ 90% মার্কস যাতে তোমরা কমার্সের পেপারগুলোতে পেতে পারো, তাই জন্যে আমার এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে কনসেন্ট্রেট করে শুনবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের আগামী 1.5 মাস মতন সময় যে হাতে আছে, সেই সময়টায় এই পদ্ধতিগুলো মেনে যদি তোমরা পড়ো বা প্র্যাকটিস করো, তাহলে আমি আশা করব আগামী 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা খুব 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 ভালো রেজাল্ট করতে পারবে। সবার আগে আমি বলবো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা নিয়ে। এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে তোমরা প্ল্যানিং করবে যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো। আমি আমার দীর্ঘ 25 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে কিভাবে তোমরা এই আগামী 1.5 মাস সময়টি খুব ভালো করে কাজে লাগাবে যাতে তোমরা ভালো মার্কস পেতে পারো। সবার আগে একটা কথা বলি যে আমরা অ্যাকাউন্টসের ক্ষেত্রে দেখেছি বহু ছেলে মেয়ে অ্যাকাউন্টস মোটামুটি ভালোই করে, ভালো তারা অঙ্কগুলো করতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু তারা সেরকমভাবে ভালো নম্বর পায় না। এখন প্রশ্ন হলো যে যদি তারা ভালো অঙ্ক করে, ভালো অঙ্ক জানে, তাহলে কেন পরীক্ষায় গিয়ে তারা ভালো নম্বর পায় না? এর পেছনে কতগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো, কতগুলো ভুল ত্রুটি তোমরা প্র্যাকটিসের সময় করো, সেই ভুল ত্রুটিগুলো যদি তোমরা শুধরে নিতে পারো, তাহলে দেখবে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাগুলোতেও, অ্যাকাউন্টসের পরীক্ষাগুলোতেও খুব ভালো কিন্তু ফল তোমরা করতে পারবে। প্রথমে বলি, তোমাদের যে অ্যাকাউন্টস সাবজেক্টটি, তাতে নাম্বার ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিভাবে কোয়েশ্চেন আসছে এবং কোন পার্টে কত নাম্বারের কোয়েশ্চেন আসছে, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অ্যাকাউন্টসের ক্ষেত্রে আগে বলি। অ্যাকাউন্টসের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ আসছে 24 নম্বরের। 24টা এমসিকিউ 1 নম্বরের, 24x1 24 মার্কসের এমসিকিউ আসছে এবং তার সাথে 12 মার্কসের 12টা এসএকিউ শর্ট আনসার কোয়েশ্চেন্স আসছে। তো বেশিরভাগ ছেলেমেয়েদেরই আমি দেখি তারা যখন অ্যাকাউন্টসের সাবজেক্টটি পড়ে, শুধুমাত্র অ্যাকাউন্টসের অঙ্কগুলোই তারা করে, থিওরির দিকে গুরুত্ব দেয় না। খুব কম স্টুডেন্ট আছে যারা থিওরিটা গুরুত্ব দিয়ে পড়ে। পরীক্ষার একদিন দুদিন আগে কোনো রকমে একটু আধটু থিওরি পড়ে তারা চলে যায়, কিন্তু তারা থিওরিটায় কোনো গুরুত্ব দেয় না। এটাই হচ্ছে কিন্তু স্টুডেন্টদের সবচেয়ে আগে প্রথম ভুল। প্রথমেই বলবো, যারা অ্যাকাউন্টসে 90 বা তার থেকে বেশি মার্কস পেতে চায়, তাদের শুধু অঙ্কের ওপর ভরসা করলে হবে না, তাদের থিওরি পড়তেই হবে। এবং এমসিকিউ এসএকিউতে এই যে 36 নম্বর আছে, 24+12, 24 নম্বর এমসিকিউতে এবং 12 নম্বর এসএকিউতে, এই 36 নম্বরের মধ্যে
প্রায় 36ই তাদের তুলতে হবে। যদি তারা 36-এ 36 অথবা যদি 36-এ 32 34 নম্বর মতন পায়, তাহলেই তারা কিন্তু 90 বা অ্যাবাভ 90 স্কোর করতে পারবে, আদারওয়াইজ নট। এখন প্রশ্ন হলো যে এই এমসিকিউ এসএকিউ গুলো স্টুডেন্টরা কিভাবে করবে? কিচ্ছু করার দরকার নেই। জাস্ট 2016 থেকে 2022 পর্যন্ত তোমাদের আগের এইচএসের যে কোয়েশ্চেন্সগুলো এসছে, আবার বলছি 2016 থেকে 2022, মোটামুটি এই 7 বছর, 16, 17, 18, 19, 20, 21, 22, 2016 থেকে 2022-এর প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্সটা এসছে, সেই কোয়েশ্চেন্সগুলোতে যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো তোমরা প্রত্যেকটা করে ফেলো। এমসিকিউ এবং এসএকিউ 2016 থেকে 2022 পর্যন্ত এইচএস পরীক্ষায় যে এমসিকিউ এবং এসএকিউগুলো এসছে আগের বছরগুলোতে, সেগুলো তোমরা এসএকিউগুলো একদম মুখস্থ করে নাও, বা প্রয়োজন হলে তোমরা একটা খাতায় এসএকিউ এর কোয়েশ্চেন্সগুলো ছোট ছোট করে লিখে নিয়ে তারপরে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলো এসএকিউ এর ক্ষেত্রে। আর এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউগুলো তোমরা প্রত্যেকটা টিক মেরে মেরে রেডি করে রাখো। এবং একটা কথা বলবো, এই এমসিকিউগুলোর মধ্যে তোমাদের এমন কতগুলো কোয়েশ্চেন্স থাকে যেগুলো কিছু ক্যালকুলেট করে বার করতে হয়। যেমন ধরো হয়তো কোনো গুডউইলের ভ্যালুয়েশন দিল, 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট করে তোমাকে গুডউইলের ভ্যালু বার করতে হবে, কোনো অঙ্কে গেইনিং রেশিও বার করতে দিল, বা কোনো অঙ্কে নিউ রেশিও বার করতে দিল। এরকম পার্টনারশিপের ক্ষেত্রে কিছু কিছু ছোটখাটো অঙ্ক থাকে। আর তার সাথে সাথে রেশিও অ্যানালাইসিসের জন্য কিছু কিছু ছোট ছোট অঙ্ক থাকে। যেমন তোমাকে লিকুইড রেশিও, কারেন্ট রেশিও দিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিল, দিয়ে বললো কারেন্ট অ্যাসেটসটা বার করো বা কারেন্ট লায়াবিলিটিটা বার করো। এরকম ছোটোখাটো রেশিওর অঙ্ক কিছু থাকে। তো এই অঙ্কগুলো তোমরা করে ফেলো। তবে একটা মজার ব্যাপার আমি তোমাদের বলি, এই 7 বছরের যে পড়তে বললাম তোমাদের, তোমরা বিগত 4 বছর মানে 2022, 2021, 2020, 2019 এই 4টে বছর করার পর দেখবে বাকি 3টে বছর অর্থাৎ 2016, 17, 18 এগুলো দেখবে ওই 19, 20, 21, 22-এ যে কোশ্চেন্সগুলো এসছে সেগুলোই কিন্তু আবার পুনরায় রিপিট হয়েছে। সুতরাং এই প্রিভিয়াস 4টে বছর করলেই দেখবে বাকি 3টে বছরের কোশ্চেন্স তোমার আপনা আপনিই রেডি হয়ে গেল। কেননা বেশিরভাগ কোশ্চেনই এইচএস পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি রিপিট হতে থাকে। তো সুতরাং এই লাস্ট 7 বছরের 2016 থেকে 2022-এর লাস্ট 7 বছরের এমসিকিউ এসিকিউগুলো তোমরা খুব ভালো করে করো। এবং এমসিকিউ এর মধ্যে যে বললাম ছোট ছোট অঙ্কগুলো পড়ে, সেই অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেট করতে হবে সেগুলো তোমরা একটু বুঝে নাও। সোজাই থাকে, সেইগুলো বুঝে নিয়ে সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করো। এমসিকিউ এসিকিউতে টার্গেট থাকবে অন্তত 36-এর মধ্যে, আমরা যেন 36ই পাই। 36 না পেলেও যেন 32 থেকে 34 নাম্বার আমাদের এই এমসিকিউ এসিকিউ থেকে আসে। এই গেল প্রথম কথা। এরপরে হচ্ছে তোমাদের আর একটা কথা বলবো যে অঙ্ক তোমরা কিভাবে এখন প্র্যাকটিস করবে। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা কি করে, ধরো পার্টনারশিপের একটা চ্যাপ্টার তারা প্র্যাকটিস করছে, অনেকদিন আগে করেছে, একটু একটু ভুলেও গেছে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ধরো স্টার্ট করলো, তারা কি করলো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের 3টে 4টে 5টা অঙ্ক পরপর করে গেল 2 দিন ধরে। তারপরে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শেষ করে তারা হয়তো অ্যাডমিশনের চ্যাপ্টারটায় গেল, সেখানে 4-5টা অঙ্ক করলো, 3-4 দিন ধরে 4-5টা অঙ্ক করলো। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আর অ্যাডমিশন অফ পার্টনার করার পরে তারা রিটায়ারমেন্টেরও আরও 3-4টে অঙ্ক করলো, ঠিক আছে। তারপরে হয়তো কোম্পানির অঙ্ক স্টার্ট করলো। এবার এইটা করতে গিয়ে যখন ওরা কোম্পানির অঙ্ক করছে প্রায় 1-1.5 সপ্তাহ বাদে, তখন দেখা গেল প্রথমে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা করেছিল সেইটা কিন্তু আবার তাদের কিছুটা তারা ভুলে গেল। তো এভাবে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যখন রিভাইজ দেওয়া শুরু করছে, পরপর চ্যাপ্টারগুলো রিভাইজ দিতে যাচ্ছে, সেই রিভাইজগুলো দেওয়ার সময় একটা চ্যাপ্টারের ওপরে তারা 8টা-10টা করে অঙ্ক করছে। এই করতে 3 দিন 4 দিন করে সময় নিয়ে নিচ্ছে, এবং এইটা করে যখন তারা লাস্টের চ্যাপ্টারটা গিয়ে পৌঁছালো, ধরো কোম্পানিতে বা রেশিও অ্যানালাইসিস বা ফান্ড ফ্লো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গিয়ে পৌঁছালো, তখন দেখা গেল সামনের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা প্র্যাকটিস করেছিল সেটা তারা ভুলে গেছে, আবার নতুন করে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা দেখতে শুরু করছে। এইভাবে একটা হজপজ অবস্থার মধ্যে দিয়ে তারা চলছে। সুতরাং আমি স্টুডেন্টদের এক্ষেত্রে বলবো যে তোমাদের প্র্যাকটিস প্রসিডিওরটা সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে। কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, তোমরা কি করবে,
পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে ধরো কোনো একটা দিনে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে একটা কি দুটো অঙ্ক করবে, তারপরে অ্যাডমিশন থেকে একটা কি দুটো অঙ্ক করবে, রিটায়ারমেন্ট থেকে একটা কি দুটো অঙ্ক করবে, আর ধরো কোম্পানির ইস্যু ফরফিচার রিইস্যু থেকে একটা অঙ্ক করলে, করে প্রথম দিনে একটা 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 করে 4টে কি 5টা অঙ্ক তুমি করলে, হয়ে গেল। তারপরের দিনে রেশিও অ্যানালাইসিস থেকে দুটো অঙ্ক করলে, ক্যাশ ফ্লো থেকে হয়তো একটা বা দুটো অঙ্ক করলে, ইস্যু অফ ডিবেঞ্চার থেকে একটা অঙ্ক করলে, ঠিক আছে, এবং তার সাথে তোমরা রিটায়ারমেন্টের একটা অঙ্ক করলে। এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিদিন একটা কি দুটো করে অঙ্ক করো। তাতে একদিনে তো গোটা সিলেবাসটার সবকটা অঙ্ক করতে পারবে না, কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে, অর্থাৎ একটা উইকের মধ্যেই, ধরো একটা উইকের মধ্যে তোমরা যাতে গোটা সিলেবাসটাকে একবার টাচ করতে পারো। অর্থাৎ আমি সোমবারে যদি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আর অ্যাডমিশন করি, এই দুটো চ্যাপ্টার করলাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের একটা কি দুটো অঙ্ক করলাম, অ্যাডমিশনের একটা কি দুটো অঙ্ক করলাম। মঙ্গলবার দিনে আমি অ্যাডমিশনের একটা অঙ্ক আর তার সঙ্গে রিটায়ারমেন্টের দুটো অঙ্ক করলাম। বুধবার দিনে আমি ইস্যু রিইস্যু ফরফিচারের একটা অঙ্ক করলাম, তার সঙ্গে ইস্যু অফ ডিবেঞ্চারের একটা অঙ্ক করলাম। বৃহস্পতিবার দিনে আমি একটা ক্যাশ ফ্লো করলাম, একটা রেশিও অ্যানালাইসিস করলাম। শুক্রবারে আমি হয়তো একটা ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশ করলাম, আর ডিবেঞ্চার ইন্টারেস্টের যে অঙ্কগুলো হয়, ডিবেঞ্চার ইন্টারেস্টের জার্নাল এন্ট্রিস, সেরম দিয়ে একটা অঙ্ক করলাম। এইভাবে আমি যদি প্রত্যেক দিন 3-4টে চ্যাপ্টার থেকে একটা কি দুটো করে অঙ্ক করি, তাহলে গোটা উইকের মধ্যে আমার কিন্তু সমস্ত সিলেবাসটা একবার ফুল কভারেজ দেওয়া হয়ে যাবে। এইভাবে যদি তোমরা অ্যাকাউন্টসের প্র্যাকটিস করো, তাহলে সমস্ত চ্যাপ্টারগুলো একসাথে তোমাদের মাথায় থাকবে। তা নাহলে কি হবে, তোমরা প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো রিভাইজ করছো, পরের দিকে আবার সেগুলো ভুলে যাচ্ছ, পরের দিকে আবার রিভাইজ যেগুলো করছো সেগুলো প্রথম দিকের অঙ্ক করতে গিয়ে আবার ভুলে যাচ্ছ। আলটিমেটলি জিনিসটা হজপজ হয়ে যাচ্ছে এবং একসাথে তোমাদের মাথায় জিনিসটা থাকছে না। কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তখন একসাথে গোটা চ্যাপ্টার, গোটা সিলেবাসটাই তোমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের প্র্যাকটিসটা এমন সিস্টেমে রাখতে হবে, এমনভাবে করতে হবে যাতে গোটা সিলেবাসটাই আমাদের একসাথে অ্যাট এ টাইম মাথায় থাকে। তো সেইটার জন্যে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, যাতে গোটা উইকের মধ্যে গোটা সিলেবাসটাকে আমরা টাচ করতে পারি। একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, একটা অ্যাডমিশন, একটা রিটায়ারমেন্ট, একটা ইস্যু রিইস্যু ফরফিচারের অঙ্ক, একটা ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশের অঙ্ক, একটা রেশিও অ্যানালাইসিসের একটা কি দুটো অঙ্ক, ক্যাশ ফ্লোর একটা কি দুটো অঙ্ক। এইভাবে আমরা যদি সমস্ত চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করি, তাহলে আমরা আর ভুলবো না এবং একসাথে পুরো সিলেবাসটাই আমাদের মাথায় থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর একটা ব্যাপারে তোমাদের বলবো, তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করো তখন তোমরা অঙ্ক করে যাও, কিন্তু অঙ্কটা করতে কতটা সময় লাগছে সেইটা নিয়ে তোমরা একদমই খেয়াল রাখো না। এই কারণে তোমরা টেস্ট পরীক্ষা দিতে গিয়ে বা আগের বারের যখন হাফ ইয়ারলি যে সমস্ত স্কুলের পরীক্ষা হয়েছে তারা দিতে গিয়ে দেখেছো যে অনেক সময় তোমরা কোনো জানা অঙ্ক সময়ের অভাবে কিন্তু করে আসতে পারোনি। এই জিনিসটা তোমাদের যাতে এইচএস এক্সামে না হয়, তাই জন্য তোমাদের একটু কনসাস থাকতে হবে টাইমের ব্যাপারে। কি করে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে সেটা আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি। প্রথম কথা হচ্ছে, তোমাদের যে পেপারটা তাতে 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে। তো 3 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে 15 মিনিটটা বাদ দাও, সেটা তোমাদের কোশ্চেন পড়তে, খাতায় নাম, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে, এসব করতে চলে যায়। এবার আমি বলি, তাহলে আলটিমেটলি তোমরা নেট ধরো 3 ঘন্টা মতন সময় পাচ্ছ। এই 3 ঘন্টার সময়কে 3 ঘন্টা মানে মিনিটে নিয়ে গেলে 60 × 3 180 মিনিট সময় পাচ্ছ। এই 180 মিনিটে তোমাদের 80 নম্বরের উত্তর দিতে হবে। সুতরাং প্রতি 1 নম্বরের জন্য তোমাদের অ্যালটেড টাইম হচ্ছে, তোমরা ক্যালকুলেটরে করে দেখে নেবে, 180/80। 180 মিনিট সময় 80 নম্বর পরীক্ষার জন্য। তাহলে এক নম্বর পরীক্ষার জন্য আমার সময় দাঁড়াচ্ছে 180 মিনিট/80। সেটা করলে তোমরা পেয়ে যাবে 2.25 মিনিটস। অর্থাৎ তোমাকে একটা নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার অ্যালটেড টাইম হচ্ছে 2.25 মিনিটস। 2.25 মিনিটস, ঠিক আছে। এবার ধরো তুমি একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক করছো, সেটাতে মোটামুটি তোমাদের 4 মার্কস থাকছে।
তো 2.25 ইন্টু 4 করলে তোমরা ক্যালকুলেটরে করে দেখবে 2.25 ইন্টু 4 করলে 9 মিনিট সময় হচ্ছে। সুতরাং এই 9 মিনিটের মধ্যেই কিন্তু তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা পুরো কমপ্লিট করতে হবে। পুরো কমপ্লিট মানে অঙ্কটা পড়া থেকে, অঙ্কটার লাইন টানা থেকে, মানে অ্যাকাউন্ট টানা থেকে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টানা থেকে, ডেবিট ক্রেডিট লেখা থেকে, পার্টিকুলার্স লেখা থেকে, অঙ্কটা পড়ে সমস্ত ইন্টারেস্ট, স্যালারি, কমিশন ইত্যাদি ক্যালকুলেট করে সেগুলো বসিয়ে সেগুলোর থেকে ব্যালেন্স করে প্রফিট শেয়ারিং করে সমস্ত কিছু একবারে টপ টু বটম তোমাদের কমপ্লিট করতে হবে উইদিন 9 মিনিটস। উইদিন 9 মিনিটসের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। যদি 9 মিনিট পেরিয়ে যায়, 9 মিনিটের মধ্যে তোমরা না করতে পারো, তাহলে তোমরা জানবে যে তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর কিন্তু ছেড়ে যাবে। তার কারণ আমাদের পরীক্ষার টাইম লিমিটেড। এই টাইমের মধ্যে অঙ্ক না করতে পারলেই কিন্তু তোমাদের জানা অঙ্ক ছেড়ে আসতে হবে। সুতরাং এখন থেকে তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন একদম টাইম ধরে প্র্যাকটিস করবে। 1 নম্বরের জন্য তোমাদের অ্যালটেড টাইম হচ্ছে 2.25 মিনিটস। অ্যাডমিশন অফ পার্টনার্সের একটা 6 মার্কসের প্রশ্ন আসে, তো সেইখানে তোমাদের 2.25 ইন্টু 6 করলে 14 মিনিটস টাইম অ্যালটেড হচ্ছে। এই 14 মিনিটসের মধ্যেই কিন্তু তোমাদের ওই অঙ্কটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য প্রশ্নের উত্তর ছেড়ে যাবে। অঙ্কটা কমপ্লিট মানে হচ্ছে কিন্তু অঙ্কটা পড়া থেকে, অঙ্কটার লেজার টানা থেকে, অঙ্কটার সমস্ত ক্যালকুলেশন করা থেকে, ব্যালেন্স টানা থেকে, ইচ অ্যান্ড এভরি মানে একদম টপ টু বটম পুরো অঙ্কটা পড়া থেকে শেষ অবধি কমপ্লিট করতে হবে। যদি 6 মার্কসের অঙ্ক হয় তাহলে 14 মিনিটসের মধ্যে। এবার তোমাদের যে রিটায়ারমেন্টের একটা অঙ্ক আসে বা ওটা ডেথেরও অঙ্ক আসতে পারে, এবছরের ডেথটাও খুব ইম্পর্টেন্ট আছে, ডেথ অফ এ পার্টনার। সেক্ষেত্রে ওই নম্বর, ওই মার্কসটা 10 মার্কসের থাকে এবং ওই 10 মার্কসের জন্য তোমাদের অ্যালটেড টাইম হবে 2.25 ইন্টু 10, দ্যাট ইজ 22.5 মিনিটস বা ধরো 22 মিনিটসই। তো 22 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ওই অঙ্কটা কমপ্লিট করতে হবে। একইভাবে তোমরা যে এমসিকিউ বা এসিকিউ করবে, এমসিকিউ যে তোমাদের 24 মার্কস আছে তার জন্য 2.25 ইন্টু 24 করলে দেখবে 54 মিনিটস মতন তোমাদের টাইম অ্যালটেড হচ্ছে এমসিকিউ গুলোর জন্য। এবং যেটা 12 মার্কসের এসিকিউ থাকছে সেটার জন্য তোমাদের অ্যালটেড টাইম হচ্ছে 2.25 ইন্টু 12 করলে 27 মিনিটস মতন। তো এইভাবে প্রত্যেকটা টাইম ভাগ করে করে এবং টাইম ধরে ধরে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে তোমাদের একটু একটু অসুবিধে হতে পারে, কিন্তু তোমরা যদি, আমি বেশি দিন বলবো না, 1 সপ্তাহ যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা একটা দুটো করে অঙ্ক করবে এবং সেই অঙ্কগুলো যখন টাইম ধরে করবে, দেখবে আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই তোমরা দেখবে টাইমের মধ্যে অঙ্কগুলো শেষ করতে পারছো। সুতরাং এই দিকটায় তোমাদের খুব বেশি করে খেয়াল দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা টাইমের মধ্যে অঙ্ক কমপ্লিট করে আসতে পারবে না। আরেকটা কথা বলবো যে কখন তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিস করার সবচেয়ে ভালো টাইম আমি বলবো দুপুরবেলা। এখন তো কারোর স্কুল থাকে না তোমাদের, দুপুরবেলা 1টা থেকে 4টে এই সময়টা অঙ্ক প্র্যাকটিস করার পক্ষে খুব 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 ভালো টাইম। সকালবেলার দিকটাতে তোমরা যেগুলো মুখস্থ করার জিনিস বা যেগুলো তোমাদের সহজে মুখস্থ হতে চাইছে না, সেই জিনিসগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মনে, ফ্রেশ মুডে থাকলে তখন দেখবে খুব তাড়াতাড়ি পড়াগুলো আমাদের মাথায় ঢুকে যায়। তাই সকালবেলার দিকে তোমরা মুখস্থের পড়াগুলো করবে, সন্ধেবেলার দিকে তোমরা মুখস্থের পড়া 1-2 ঘন্টা করতে পারো। অঙ্ক করার ভালো টাইম হচ্ছে, অ্যাকাউন্টস প্র্যাকটিস করার বা অ্যাকাউন্টসের অঙ্কগুলো প্র্যাকটিস করার ভালো টাইম হচ্ছে দুপুরবেলা 1টা থেকে 4টের সময়। এবং সেই সঙ্গে সঙ্গে যদি তোমরা রাত্রিবেলা তোমাদের পড়ার অভ্যেস থাকে তাহলে রাত্রিবেলা 12টা থেকে 2টো, 2:30, 3টে অবধি এই সময়টা তোমরা অঙ্কের জন্য খুব ভালো করে ইউজ করতে পারো। এই সময়টা প্র্যাকটিস করার পক্ষে খুবই ভালো। আচ্ছা, আর একটা কথা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে যে এখন তোমরা চেষ্টা করবে তোমাদের যেখানে তোমরা প্রাইভেট টিউশন পড়ছো সেখানে তোমরা তোমাদের স্যারকে রিকোয়েস্ট করবে যে তোমাদের স্যার যেন পুরো কমপ্লিট 80 মার্কসের করে এক্সাম নেন। বেশিরভাগ জায়গাতেই আমি দেখি যে প্রাইভেট টিউশনের স্যারেরা যেটা এক্সাম নেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটা 50 মার্কসের মতন একটা এক্সাম নেন এবং সেই এক্সাম অনেক সময় 20-30 মার্কসেরও নিয়ে থাকেন এবং সেই এক্সামগুলোতে কিন্তু যেভাবে বোর্ডের কোশ্চেন আসবে সেইভাবে কোশ্চেন্সগুলো সাজিয়ে পরীক্ষা নেওয়া হয় না।
যার ফলে তোমাদের সেইভাবে বোর্ডের কোয়েশ্চেন যেভাবে আসে সেইভাবে পরীক্ষা না নেওয়ার দরুন এবং কমপ্লিট 80 মার্কসের পরীক্ষা না নেওয়ার দরুন তোমাদের কিন্তু সঠিক মূল্যায়ন হয় না এবং সঠিক প্র্যাকটিসটাও তোমাদের হওয়া সম্ভব হয় না। তাই জন্যে তোমরা যেখানে প্রাইভেট টিউশন করো সেখানে স্যারেদেরকে রিকোয়েস্ট করবে যে তোমাদের ফাইনাল এইচএস এক্সামে বসার আগে কম করে অন্তত 5 থেকে 6টা 80 মার্কসের কমপ্লিট সিলেবাসে তোমাদের পরীক্ষা নিতে, 80 মার্কসের কমপ্লিট সিলেবাসে তোমাদের পরীক্ষা নিতে এবং সেই পরীক্ষাটার যে কোয়েশ্চেন্সটা তৈরি করবেন স্যার সেটা যেন অবশ্যই তোমাদের যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসছে এইচএস এর একদম ঠিক সেই কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেই করা হয়। তাতে কিন্তু এবং সেই পরীক্ষাগুলো তোমরা অত্যন্ত সিরিয়াসলি মানে ফাইনাল যেরকমভাবে পরীক্ষা দিচ্ছ সেইভাবে দেবে এবং তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় সময়ের অভাব হচ্ছে, কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোন জায়গাটা তোমাদের আগে করে নিলে সুবিধে ইত্যাদি ব্যাপারগুলো সম্পর্কে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে এবং তোমাদের মূল্যায়নটা সঠিকভাবে হবে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে সময়ের অভাবে স্যারেরা তোমাদের পরীক্ষা নেওয়া খাতাটি দেখে উঠতে পারেন না, সেটাও তুমি স্যারেদের রিকোয়েস্ট করবে যে তোমাদের স্যারেদেরকে রিকোয়েস্ট করবে যেন তেনারা নিশ্চয়ই তোমাদের খাতাগুলো দেখে তোমাদের সঠিক নম্বরের মূল্যায়ন করে দেন। এটা একটা খুব বড় পয়েন্ট এবং এইভাবে পরীক্ষা দিতে থাকলে 4, 5টা 6টা পরীক্ষা দেওয়ার পর তোমাদের দেখবে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, তোমাদের অঙ্ক সম্পর্কে ভয় ভীতিটা অনেকটা চলে যাবে এবং পুরো সিলেবাসটা তোমাদের মাথায় বসে যাবে। তখন এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার সেই চ্যাপ্টার নিয়ে কোনো রকম অসুবিধে তোমাদের হবে না, কেন অ্যাট এ গ্লান্স পুরো চ্যাপ্টারটা তখন তোমাদের মাথায় চলে আসবে। আর একটা কথা বলবো, যদি সময়ের অভাবে তোমাদের প্রাইভেট শিক্ষকরা যদি পরীক্ষা নিতে না পারেন, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হিসাবে তোমরা অনেকেই টেস্ট পেপার কিনে থাকো, টেস্ট পেপারের কয়েকটি স্কুলের সিলেক্টিভ কয়েকটি কোয়েশ্চেনকে তোমরা সিলেক্ট করে নিয়ে সেইগুলোকে পরীক্ষা দিয়ে তোমরা দেখতে পারো যে তোমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা এবং নিজেরাই নাম্বার দিয়ে একটা মূল্যায়ন করতে পারো যে এই পরীক্ষাটা থেকে তুমি কত নাম্বার পেলে। ঠিক আছে, এইভাবেও তোমরা একটা প্র্যাকটিস করতে পারো, তাতে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে মেন কথা। আরেকটা কথা আমি বলবো, তোমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি থাকে যে আমরা টেস্ট পেপারটা খুব বেশি করে সলভ করি, কিন্তু টেস্ট পেপার সলভ করতে গিয়ে তোমরা দেখবে যে টেস্ট পেপারে এমন কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো কখনোই আমাদের ফাইনাল পরীক্ষায় কখনোই আসে না, কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো সলভ করতে গিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে যায়, তোমরা ঘন্টার পর ঘন্টা ওইটা কোয়েশ্চেনগুলো নিয়ে ভাবতে শুরু করো যে কি করে এর উত্তরটা বেরোবে, কিভাবে এটা সলভ করব এবং ওই করতে গিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা আলটিমেটলি হ্যাম্পার করে এবং সময়টা বেকার নষ্ট হয়। ওই রকম ধরনের কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় কখনো আসে না। সুতরাং অযথা টেস্ট পেপার সলভ করতে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করার থেকে আমার মনে হয় তোমরা প্রিভিয়াস 7 বছরের বা 8 বছরের কোয়েশ্চেন্স খুব ভালো করে সলভ করো, ওই কোয়েশ্চেন্সগুলোই বারে বারে প্র্যাকটিস করো বা ওই রকম প্যাটার্নের কোয়েশ্চেন্সগুলো বারে বারে প্র্যাকটিস করো। আর যদি টেস্ট পেপার সলভ করতে হয় তাহলে সিলেক্টিভ কয়েকটি ভালো ভালো স্কুলের টেস্ট পেপারগুলোকে সিলেক্ট করে নিয়ে তারপরে সেগুলোকে তোমরা সলভ করো। অবশ্যই টাইমের মধ্যে, বারবার বলছি, টাইমের মধ্যে না করতে পারলে সেই সলভ করার কোনো মূল্য থাকবে না এবং পরীক্ষায় ভালো নম্বর আসবে না। তো এইগুলো সলভ করো। আর আগামী আমার কয়েকটি ভিডিও তোমরা অবশ্যই ফলো করবে, অবশ্যই দেখবে, তার কারণ আমি আগামী কয়েকটি ভিডিওতে তোমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল, এই 4টে সাবজেক্টের উপরেই বেশ কিছু সাজেশনস দেব। সেই সাজেশনসগুলো তোমরা যদি করো আমি আশা করব অবশ্যই তোমরা আগামী এইচএস 2024 এক্সামিনেশনের কমার্স টিমে খুব 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 ভালো নম্বর পাবে, অ্যাবাভ 90% স্কোর তোমরা অনেকেই করতে পারবে। আশা করব আমার এই ভিডিওটি তোমাদের কাজে আসবে। এই যে পদ্ধতিগুলো বললাম সেগুলো মেনে যদি তোমরা আগামী 1.5 মাস সময় প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের সাবজেক্টটিতে তোমরা অবশ্যই ভালো স্কোর করতে পারবে, কমার্সের প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা ভালো স্কোর করতে পারবে। তো তোমাদের আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে,
লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আগামী দিনগুলোতে আমি যে ভিডিওসগুলো আনবো তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখে আমাকে অবশ্যই কেমন লাগলো সেই ফিডব্যাক জানাবে। তোমাদের আগামী দিনের এইচএস এক্সাম খুব ভালো হোক, এই শুভ কামনা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।